আগের পর্বে আমরা দেখেছি জিনার অসুস্থ ভাইকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে শেষ করে দেওয়ার পর জিনা কান্নায় ভেঙে পড়েছিল। এই পর্বের শুরুতে জিনার ভাইয়ের শেষকৃত্যের দৃশ্য দেখা যায়। সেখানে হঠাৎ জেজে এসে হাজির হয়। অন্যদিকে একটু দূরে লুকিয়ে লি আর রশি পুরো ঘটনাটা নজর রাখছিল। আসলে জেজে কিন্তু জিনার দুঃখের সমবেদনা জানাতে আসেনি। সে জিনার আশেপাশে ঘোরাঘুরি করছিল, কারণ সে জানত এই বিপদের সময় লি নিশ্চয়ই এখানে আসবে, আর লি আসলে সে তাকে একেবারে শেষ করে দেওয়ার ফাঁদ পেতেছিল। ওদিকে লির কাছে থাকা সে গোপন ব্লুপ্রিন্ট সে যে কোনো মূল্যে নষ্ট করতে চায়। শেষকৃত্যে জেজে এসে জিনার ভাইয়ের প্রতি সহানুভূতি দেখাতে গেলে জিনা প্রচণ্ড রেগে যায়, কারণ ভাই মারা যাওয়ার ঠিক আগেই জেজে তার সাথে দেখা করতে এসেছিল। জিনা সরাসরি জেজের মুখের উপরে বলে, আমার ভাইয়ের পোস্টমর্টম আর ল্যাব রিপোর্টটা আসতে দাও, তখনই পরিষ্কার হয়ে যাবে তাকে কে বিষ দিয়ে খুন করেছে। জেজে একদম সাধু সেজে নিজের বডিগার্ডকে বলে, আরে এই ছেলের তো হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। জিনা সাথে সাথে চেঁচিয়ে ওঠে আর বলে, আমার ভাইয়ের কোনো হার্টের রোগ ছিল না, সে হুট করে এভাবে মরে যেতে পারে না, আমি নিশ্চিত তাকে বিষ খেয়ে মেরে ফেলা হয়েছে। ঠিক ওই মুহূর্তে সেখানে এক পুলিশ অফিসার এসে হাজির হয়। সে এসে গ্রের হাতে হাত করা পরিয়ে দেয় আর বলে, এই ছেলেকে মারার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হলো। শুধু তাই নয়, সে জিনাকেও গ্রেফতার করতে যায়। জিনার উকিল জন সাথে সাথে সামনে এসে প্রতিবাদ করে বলে, এটা কেমন ফালতু কথা, আমি একজন লয়ার হয়ে জানতে চাই জিনার বিরুদ্ধে কিসের মামলা দেওয়া হচ্ছে। পুলিশ অফিসার বেপরোয়া হয়ে বলে, ওহ তুমি ওর উকিল, তাহলে তোমাকেও অ্যারেস্ট করা হলো। পুরো নাটকটা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল। সে পুলিশ অফিসারকে বলে, একটা কাজ করুন, ওদের ছেড়ে দিয়ে শুধু ফোনগুলো চেক করুন। পুলিশ ফোন চেক করে বলে, ফোনে কোনো গোপন ব্লুপ্রিন্ট পাওয়া যায়নি। এটা দেখে যে কেউ বুঝে যাবে এই পুরো নাটকে জেজের ইশারায় পুলিশ সাজিয়েছিল। এসব দেখে এন্ড্রু বুঝে ফেলে জিনার ভাইকে আসলে জেজেই শেষ করেছে। জেজে তখন এন্ড্রুকে বলে, নিজের খেয়াল রেখো। কিন্তু জিনাও বুঝতে পারে এই চক্রান্তে এন্ড্রুর কোনো না কোনো হাত অবশ্যই আছে। অন্য জায়গায় প্যানি একা বসে লির কথা ভাবছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস তোমাকে ডাকছে। প্যানি আবেগী হয়ে অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি আর কতদিন বসের এই নোংরা কাজগুলো করে যাবে, চলো সবকিছু ছেড়ে দূরে কোথাও যাই। অ্যাসিস্ট্যান্ট উত্তর দেয়, মরে না যাওয়া পর্যন্ত এখান থেকে রেহাই পাওয়ার কোনো পথ খোলা নেই, তাই এসব স্বপ্ন দেখা বন্ধ করো, আর বসের বিরুদ্ধে যাওয়ার কথা মুখেও এনো না। তারা গুণাক্ষরও বুঝতে পারেনি যে সিসিটিভি ক্যামেরায় জেজে তাদের এই সব কথা লাইভে শুনছিল। সব শুনে জেজে তার বডিগার্ডকে বলে, প্যানের সাথে আমার একটা জরুরি মিটিংয়ের ব্যবস্থা করো। ওদিকে এন্ড্রু আর নিজেকে ধরে রাখতে পারে না। সে জেজেকে প্রশ্ন করে, সত্যি করে বলুন, আপনি কি জিনার ভাইকে মেরেছেন? জেজে সরাসরি উত্তর না দিয়ে কথা ঘুরিয়ে জিজ্ঞেস করে, তুমি কি এখনো জিনাকে ভালোবাসো? তাকে মন থেকে মুছে ফেলো, তবে জীবনে এগোতে পারবে। এন্ড্রু রেগে গিয়ে বলে, তোমার সাথে আমার সম্পর্ক শুধুমাত্র ব্যবসার, আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর কোনো অধিকার তোমার নেই। এই বলে সে সেখান থেকে চলে যায়। যে মনে মনে হাসে আর ভাবে, মনে হচ্ছে এই ছেলেকেও একটা ভালো শিক্ষা দেওয়া দরকার। এরপর দেখা যায় চেয়ারম্যানের বাড়িতে সবাই ব্রেকফাস্ট করছে। সেখানে মোজো উপস্থিত ছিল। চেয়ারম্যানের ওয়াইফ খুব দরদ দেখিয়ে মোজোকে বলে, আজকে চেয়ারম্যান অফিসে যাবে, তুমি খুব সাবধানে তার খেয়াল রেখো, আর সময় মতো তার সব ঔষধগুলো খাইয়ে দিও, যাতে সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। কিন্তু বাইরে এত ভালো সাজার পেছনে ছিল চেয়ারম্যানের ওয়াইফের একটা মারাত্মক চাল, কারণ ওই ঔষধের ভেতরে ছিল ধীরগতির বিষ, যার কারণে চেয়ারম্যান দিনে দিনে আরো অসুস্থ হয়ে পড়ছিল। কিন্তু বাড়ির কেউ এই গোপন সত্যটা জানত না। চেয়ারম্যান তখন নাথানকে ডেকে বলে, আজকে থেকে তুমিও আমার সাথে অফিসে কাজ করা শুরু করো। বাবার মুখে এই কথা শুনে নাথান বলে, আমি অবশ্যই যাব বাবা, আর আপনাকে প্রমাণ করে দেব আমি কত ভালো কাজ করতে পারি। ব্রেকফাস্ট শেষ করে চেয়ারম্যান গাড়িতে উঠে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। ঠিক তখনই মোজো নাথানকে ডেকে বলে, নাথান তুমি একটু এদিকে আসো তো। মোজোর কথায় নাথান রেগে গিয়ে বলে, তুমি আমার নাম ধরে ডাকার সাহস কোথায় পেলে? আমি এই কোম্পানির সিও। মোজো বলে, আপনাকে সিও পজিশন থেকে সরাসরি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে নামিয়ে দেওয়া হয়েছে, তাই আপনি এখন শুধু ওখানকার কাজকর্মই সামলাবেন। এ কথা শুনে চেয়ারম্যানের ওয়াইফ চটে গিয়ে বলে, এসব কি বলছো তুমি? আমার ছেলেকে কেন সিও থেকে সরানো হলো? কিন্তু নাথান মাকে শান্ত করে বলে, মা তুমি টেনশন করো না, আমি ওখানে কাজ করে নিজের যোগ্যতায় আবার সিও হয়ে দেখাবো। এরপর নাথান অফিসে যায় ঠিকই, কিন্তু সে ওখানকার কোনো কিছু বোঝে না। কোন রুমে যেতে হবে, কি করতে হবে না চিনে সে পাগলের মতো ঘুরতে থাকে। ঠিক তখনই লির ফোন আসে। নাথান কল রিসিভ করে উত্তেজিত হয়ে বলে, আমি জানতাম তুমি ফোন করবে,
তুমি কোথায় আছো? নিশ্চয়ই আমাকে সে গোপন ব্লুপ্রিন্টের ব্যাপারে বলবে, তাই তো? লি বলে, হ্যাঁ, তুমি একা আমার সাথে দেখা করতে চলে আসো। নাথান আনন্দে চিৎকার করে বলে, ঠিকানা পাঠাও। দেখো আমি কত স্পিডে চলে আসি, আজকে আমার লটারি লেগে গেছে। নাথানের এমন পাগলামি দেখে পাশে দাঁড়ানো এক মেয়ে ভয়ে বলে ওঠে, এই ছেলেটা তো নির্ঘাত পাগল হয়ে গেছে। এরপর নাথান নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। তাকে দূর থেকে আসতে দেখে রশি লিকে বলে, ওই পাগলটা এসে গেছে, তুমি এবার যাও। লি সামনে এসে নাথানকে ব্লুপ্রিন্টের ছবি দেখিয়ে বলে, এটার অরিজিনাল কপি জেজের কাছেই রয়েছে, আর সে এন্ড্রুর সাথে হাত মিলিয়ে তোমাকে ডোডো গ্রুপ থেকে লাথি মেরে বের করে দেওয়ার ছক কষেছে। এমনকি জিনার ভাইকেও জেজে বিষ দিয়ে মেরেছে। তুমি যদি নিজের পজিশন বাঁচাতে চাও আর এই ব্লুপ্রিন্টটা পেতে চাও, তাহলে জেজের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ নিয়ে আসো, না হলে এই ব্লুপ্রিন্টের আশা ছেড়ে দাও। এই বলে লি সেখান থেকে চলে যায়। নাথান এবার মারাত্মক টেনশনে পড়ে যায়। সে ভাবে এই জেজে আর কত চাল চালবে, আমাকে এই কোম্পানি থেকে বের করতে চায়, তাও আবার এই এন্ড্রুর সাথে হাত মিলিয়ে। দাঁড়া, দেখাচ্ছি ওদের। সে মোবাইলের ভয়েস রেকর্ডিং অন করে জেজের সামনে গিয়ে দাঁড়ায় আর ফ্যাকাশে মুখে বলে, আপনি আর এন্ড্রু মিলে আমাকে ডোডো গ্রুপ থেকে তাড়ানোর প্ল্যান করেছেন, কিন্তু জেজে তো ঘাটের পাকা খেলোয়াড়। সে এক নিমেষে বুঝে যায় নাথান নিশ্চয় লির সাথে দেখা করে এসেছে। সে জিজ্ঞেস করে, তুমি কি লির সাথে দেখা করেছো? নাথান বলে, হ্যাঁ করেছি। আর আপনি জিনার ভাইকে কেন মারলেন, জবাব দিন। এভাবে সরাসরি সত্যি জানতে চাওয়ায় জেজের সন্দেহ এক লাফে বেড়ে যায়। সে বডিগার্ডকে বলে, নাথানকে তল্লাশি করো। বডিগার্ড চেপে ধরে পকেট থেকে ফোন বের করতেই দেখে রেকর্ডিং অন করা। নাথান তো হাতে নাতে ফেসে গেল। জেজে তাকে বলে, তোর মতো বলদ আমি জীবনেও দেখিনি। প্রথমে তুই লির পরিবারকে শেষ করলি, আর এখন লি তোর উপরে বদলা নিতে এসেছে জানতে পেরেও তুই তার কথায় নাচতে এসেছিস। নাথান কোনো উত্তর না দিয়ে জেজের কলার চেপে ধরে বলে, তোমার এত সাহস কি করে হলো এন্ড্রুকে আমার জায়গায় বসানোর? আমাকে ব্লুপ্রিন্টটা দিয়ে দাও, না হলে পরিণতি খুব খারাপ হয়ে যাবে। বডিগার্ড সাথে সাথে নাথানকে একটা থাপ্পড় মেরে সরিয়ে দেয়। জেজে বলে, তুই একটা পারফেক্ট লুজার, জীবনে কিছু করতে পারবি না। তখন নাথান বলে, নীলমামা এখনো আমার পক্ষেই রয়েছে, সে আপনাকে না আমাকে সাপোর্ট করবে, এরপর আমার আসল খেলা দেখবে। এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে এসে নাথান লিকে কল করে একটা বড়সড় মিথ্যা বলে যে, আমি জেজের মুখ থেকে স্বীকার করিয়ে নিয়েছি যে সেই জিনার ভাইকে মেরেছে, আর সেই অডিও রেকর্ড আমার ফোনে রয়েছে। তুমি আগে ব্লুপ্রিন্টটা পাঠাও, তারপর আমি তোমাকে রেকর্ড পাঠাচ্ছি। কিন্তু লি আর কি এত কাঁচা খেলোয়াড়? সে নাথানের ভুয়া কথা ধরে ফেলে বলে, আমার সাথে বাচ্চাদের মতো ড্রামা করতে এসো না। যখন সত্যি কোনো খাঁটি প্রমাণ জোগাড় করতে পারবে তখন ফোন করো, নইলে এই ব্লুপ্রিন্টের স্বপ্ন ভুলে যাও। এই বলে লি কলটা কেটে দেয়। নাথান অবাক হয়ে ভাবে, সবাই আমার মিথ্যা কথা এত সহজে কিভাবে ধরে ফেলে। অন্যদিকে যে প্যানিকে ডেকে লির ব্যাপারে জানতে চায়, কিন্তু প্যানিও মিথ্যা কথা বলে যে এখনো লির কোনো খোঁজ পাওয়া যায়নি। যে তখন আফসোস করে বলে, তুমি ঠিকই বলেছিলে, লিকে মেরে ফেলাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। প্রথমে ওকে আমার গ্যাংয়ে নেওয়া উচিত ছিল, ও থাকলে অনেক কাজে আসতো। যদি কোনোভাবে ওকে খুঁজে পাও আমার কাছে নিয়ে আসো। আমার পর এই গ্যাং সামলানোর সাহস আর ক্ষমতা শুধু লির ভেতরেই রয়েছে। জেজের মুখে লির এমন প্রশংসা শুনে প্যানির অ্যাসিস্ট্যান্ট ভীষণ আপসেট হয়ে পড়ে। সে বাইরে এসে প্যানিকে বলে, তুমি না বলেছিলে আমরা সব ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাব? এখন মনে হচ্ছে তোমার এই সিদ্ধান্ত একদম ঠিক ছিল। অ্যাসিস্ট্যান্টের মুখে এই কথা শুনে প্যানি পুরো চমকে ওঠে আর বলে, সত্যি বলছো? তুমি সত্যি তাকে ছেড়ে আমার সাথে পালিয়ে যেতে চাও? অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ, আমি সব ছেড়ে দেব। এতদিন বসের জন্য জীবন দিয়ে খাটলাম, আর যখনই উত্তরসূরি বানানোর কথা এলো তখন বস আমাকে বাদ দিয়ে লির কথা ভাবছে। আমি আর ওর পেছনে পড়ে থাকতে চাই না। তুমি বলো কিভাবে পালাবে, আমি তোমার সাথেই চলে যাব। এই বলে সে চলে যায়। ঠিক তখনই যে প্যানিকে ফোন করে দেখা করতে বলে। প্যানি সোজা না করে দিলে যে ব্ল্যাকমেল করে বলে, তাহলে আমি বসকে বলে দেব তুমি লির সাথে গোপনে দেখা করেছো। প্যানি চাপে পড়ে তাকে আর্ট গ্যালারিতে আসতে বলে। যে আর্ট গ্যালারিতে এসে প্যানিকে বলে, দেখো আমি জানি তুমি বসের হাত থেকে বাঁচতে চাও, আমি তোমাকে প্রচুর টাকা দেব, বদলে তোমাকে একটা কাজ করতে হবে। লির কাছে যে ব্লুপ্রিন্টটা আছে ওটা যেন বস কোনোদিন না পায়। এই শর্ত না মানলে কিন্তু তোমার সব গোপন কথা বসকে বলে দেব। তখন ভেবে দেখো কি হবে। প্যানি ভাবে লি এমনিতেও তার সাথে দেখা করতে চায় না, তাই জেজের দেওয়া এই কাজের অফারটা মেনে নেওয়াই এখন বুদ্ধিমানের কাজ হবে।
অন্যদিকে জিনার ভাইয়ের দাহ সম্পন্ন করা হয়। জিনা কান্নায় ভেঙে পড়েছিল, আর তার এই কষ্ট এন্ড্রু সহ্য করতে পারছিল না, কারণ সে জিনাকে ভীষণ ভালোবাসে। জিনা আর জন এক জায়গায় বসে থাকার সময় জনের লোক এসে কিছু ছবি দেখায়। সেখানে দেখা যায় যে ওই ডাক্তারের সাথে গোপনে একটা লেনদেন করছে, যে ডাক্তার জিনার ভাইয়ের পোস্টমর্টম করেছিল। ছবিগুলো দেখে তারা নিশ্চিত হয়ে যায় যে জিনার ভাইকে মেরেছে আর ডাক্তারকে ঘুষ দিয়ে ভুয়া রিপোর্ট বানিয়েছে। এদিকে নাথান তার মাকে নিয়ে মামা নীলের সাথে দেখা করতে চলে যায়। নাথানের মা বলে, আমাদের মধ্যে যত ঝামেলাই থাক না কেন, আমরা তো একই রক্তের সম্পর্ক। আর যে হলো একদম বাইরের লোক। নাথান মামাকে বুঝিয়ে বলে, মামা যে আমাকে কোম্পানি থেকে বের করার জন্য এন্ড্রুকে সামনে এনেছে, আপনি ওকে বিশ্বাস করবেন না। আর ওর কাছে যে ব্লুপ্রিন্টটা আছে ওটা আমাকে পাইয়ে দিন। নিজের রক্তের ভাগ্নের কথায় নীল শেষ পর্যন্ত নাথানকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এরপর নীল জেজের সাথে দেখা করে কড়া গলায় বলে, তুমি ওই ব্লুপ্রিন্টটা এন্ড্রুর হাতে তুলে দিয়ে খুব বড় ভুল করেছ। চেয়ারম্যানের ভরসা এখন এন্ড্রুর উপর, ও তোমাকে যে কোনো দিন ধোকা দেবে। তাই ব্লুপ্রিন্টটা নাথানকে দিয়ে দাও আর ওর সাথে মিলে কাজ করো। যে রেগে গিয়ে বলে, আমি এত বছর ধরে কষ্ট করে সব প্ল্যান করেছি, আর আপনি বলছেন ওই লুজার নাথানকে সব দিয়ে দিতে? কখনোই না। নীল তখন তাকে সরাসরি হুমকি দিয়ে বলে, চুপচাপ আমার কথা শোনো, নইলে পরিণতি কিন্তু একদমই ভালো হবে না। নীলের হুমকিতে যে মারাত্মক টেনশনে পড়ে যায়। সে সাথে সাথে এন্ড্রুকে একটা বারে দেখা করতে বলে, আর সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু জিনা আর জন গোপনে তার গাড়িটি ফলো করছিল। এরপর যে বারে বসে ড্রিঙ্কস করার সময় জিনা হঠাৎ সেখানে এসে ডাক্তারের সাথে জেজের গোপন ছবিগুলো তার মুখের উপরে ছুঁড়ে মারে। জিনা বলে, কি ভেবেছিলে আমি কিছু বুঝি না? এই তো কেবল শুরু। আমি কোর্টে প্রমাণ করব তুমি আমার ভাইকে মেরেছ। তোমার পাপের জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করছে। এই বলে জিনা ঘুরতেই দেখে সেখানে এন্ড্রু দাঁড়িয়ে আছে। জিনা ঘৃণা নিয়ে এন্ড্রুকে বলে, সত্যি বলতে আমি ভাবতেও পারিনি তুমি জেজের সাথে হাত মিলিয়ে আমার ভাইকে মেরে ফেলেছ। আমি আর কোনোদিন তোমার মুখও দেখতে চাই না। জিনা রেগে বাইরে বেরিয়ে গেলে এন্ড্রু পুরো ভেঙে পড়ে। সে টেবিল থেকে ছবিগুলো তুলে রেগে গিয়ে বলে, তুমি খুব বড় ভুল করে ফেলেছ। জিনার জন্য আমি সবকিছু করতে পারি, এমনকি তোমাকে খুনও করতে পারি। এই বলে এন্ড্রু জিনাকে বোঝানোর জন্য তার পেছনে দৌড় দেয়। সব দেখে যে বডিগার্ডকে নির্দেশ দেয়, এন্ড্রু এখন আমার জন্য ভয়ঙ্কর রূপ নিয়েছে। সে আমাকে শত্রু বানিয়ে ফেলেছে, তাই ওকে রাস্তা থেকে সরিয়ে দেওয়াই একমাত্র রাস্তা। এন্ড্রু জিনার পেছনে দৌড়ে এসে হাত জোর করে বলে, প্লিজ জিনা, আমাকে বিশ্বাস করো। আমি বিন্দুমাত্র জানতাম না যে তোমার ভাইকে বিষ দিয়ে মেরে ফেলবে। জানলে কি আমি ওকে আটকাতাম না? তুমি জেজের উপরে বদলা নেওয়ার জন্য আমাকে ব্যবহার করো। তোমার জন্য আমি যা খুশি করতে রাজি আছি, শুধু একটা বার আমাকে বিশ্বাস করো। কিন্তু জিনা কোনো কথা না বাড়িয়ে মুখ ফিরিয়ে চলে যায়। এদিকে প্যানেল লীর সাথে দেখা করে বলে, শোনো বস তোমার সাথে দেখা করতে রাজি হয়েছে, তুমি নিজেই থেকে ব্লুপ্রিন্টটা দেখিয়ে দিও। লি জিজ্ঞেস করে, তুমি কি বসকে আমার শর্তগুলোর কথা বলেছিলে? প্যানি বলে, না, তুমি নিজেই বলবে। তবে আমি তোমাকে শেষবারের মতো বলছি, চলো এই ব্লুপ্রিন্ট নিয়ে আমরা অন্য কোথাও পালিয়ে যাই। কিন্তু লি বিরক্ত হয়ে বলে, আমি তোমাকে আগেই বলেছি, আর এখনো বলছি, আমি তোমাকে ভালোবাসি না। আমাকে প্লিজ আর জোর করো না। প্যানি বাধ্য হয়ে বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা। পরের দৃশ্যে প্যানি বসকে খবর দিলে লি সরাসরি বসকে ফোন করে বলে, ব্লুপ্রিন্টটা আমার কাছে আছে, আমি আপনাকে দিতে রাজি আছি। তবে আপনাকে আমার দেওয়া ঠিকানায় একাই আসতে হবে। সাথে বড়জোর একজন লোক আনতে পারবেন, তবে বেশি লোক আনলে চুক্তি বাতিল। বস একটু অ্যাটিটিউড দেখিয়ে বলে, তুমি কাকে নির্দেশ দিচ্ছ জানো? লি সোজা বলে, জানি, কিন্তু তোমার যা দরকার তা এখন আমার হাতে, তাই আমি যা বলছি সেভাবেই আসতে হবে। বাধ্য হয়ে বস রাজি হয়ে যায়। অন্য এক জায়গায় প্যানির অ্যাসিস্ট্যান্ট গোপনে বন্দুক রেডি করছিল। সে ভাবছিল মিটিংয়ের সময় লিকে উড়িয়ে দেবে, কিন্তু প্যানি তাকে আটকে বলে, আমাদের লিকে নয়, বরং বসকে মারতে হবে। বস শেষ হয়ে গেলে তোমার, আমার আর লির সব ঝামেলা চিরতরে ইতি ঘটবে। অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে বলে, কিন্তু তাহলে তো তুমি জেজের কাছে ফেসে যাবে। প্যানি পেঁচিয়ে বলে, জেজের শর্তই ছিল ব্লুপ্রিন্ট যেন বসের হাতে না যায়। বসকে মেরে ফেললে জেজে আমাদের কিছুই বলবে না। এভাবেই দুজনের মধ্যে বসকে খুন করার ফাইনাল প্ল্যান হয়ে যায়। এরপর বস লির দেওয়া গোপন জায়গায় একটা মাত্র লোক নিয়ে হাজির হয়। প্যানি লিকে ফোন করে কনফার্ম করে যে বস একটা লোক নিয়ে এসেছে।
অন্যদিকে প্যানি আর তার অ্যাসিস্ট্যান্ট স্নাইপার গান্নি একটু দূরে লুকিয়েছিল। লি বসের মুখে কথা রাখার প্রশংসা করলে বস বলে, আমি কথা দিলে রাখি, এখন বলো কোথায় সে ব্লুপ্রিন্ট। লি কাগজের কপি দেখিয়ে বলে, অরিজিনাল তো জেজের কাছে। শুধু এই ব্লুপ্রিন্ট নয়, ভ্যাকসিনের আসল মালিক সায়েন্টিস্ট ডেভিডকে ওই জেজেই খুন করেছে, আর সব দোষ আমার ঘাড়ে চাপিয়েছে। বস সন্দেহ প্রকাশ করে বলে, একটা কাগজের টুকরো দেখে তাকে কিভাবে বিশ্বাস করি। সত্যিটা প্রমাণ করতে লি তখন জেজেকে ফোন করে এবং স্পিকারে কল দিয়ে বলে, শোনো জেজে, তোমার দিন শেষ, বস তোমাকে শেষ করতে রওনা হয়ে গেছে। জেজে উল্টো হেসে বলে, আমাকে বোকা বানাচ্ছিস, কালকেই তো বসের সাথে আমার কথা হলো। এমন কিছুই না। লি তাকে আরো খেপিয়ে বলতে থাকে, তুমি ডেভিডকে মেরে আমাকে ফাঁসিয়েছ, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়বো আর তোমার থেকে বদলা নেব। জেজে রেগে বলে, তুই আমার কিছুই করতে পারবি না, তুই তো কয়েকদিনের মেহমান, তোর সময় শেষ হয়ে এসেছে। এই বলে সে কলটা কেটে দেয়। সব শুনে বসের পুরো চোখ খুলে যায়। সে লির কথা বিশ্বাস করে জিজ্ঞেস করে, তোমার দাবি নিশ্চয়ই এটাই যে আমি তোমাকে ডেভিডের খুনের কেস থেকে বের করব আর ভ্যাকসিনের প্রফিট থেকে শেয়ার দেব। লি বলে, হ্যাঁ এটাই। বস সাথে সাথে রাজি হয়ে বলে, ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে, তোমাকে আমার গ্যাংয়ে জয়েন করতে হবে। লি অবাক হয়ে বলে, আপনি আমাকে গুন্ডা বানাতে চান? বস বলে, না, তুই হবি আমার ডান হাত, আমার আসল শক্তি। এ কথা শুনে লি চুপ হয়ে যায়। ওদিকে লুকিয়ে থাকা প্যানের অ্যাসিস্ট্যান্ট বসের বুকের দিকে বন্দুক তাক করে রেখেছিল, কিন্তু বসের মুখে লির এমন প্রশংসা শুনে হিংসা এসে হঠাৎ বন্দুকের মুখ ঘুরিয়ে সরাসরি লির দিকে তাক করে এবং ট্রিগার চেপে দেয়। আর প্যানে ভয় বিকট চিৎকার করে ওঠে। এই সাসপেন্সের মধ্য দিয়ে এই পর্বটি এখানে শেষ হয়ে যায়। আসলে অ্যাসিস্ট্যান্ট যখন বসের দিকে গান পয়েন্ট করেছিল, তখন লির নজর বসের জামায় পরে থাকা লেজার লাইটের লাল বিন্দুতে আটকে যায়। সে সাথে সাথে বুঝে গিয়েছিল এখানে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে। আর আপনারা তো জানেনই লির কান কতটা শার্প। অ্যাসিস্ট্যান্ট ট্রিগার চাপার সূক্ষ্ম শব্দটা লির কানে পৌঁছানো মাত্রই সে 1 সেকেন্ডও সময় নষ্ট না করে সামনে লাফিয়ে পড়ে। গুলিটা লির মাথার সাইড ঘেঁষে বেরিয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই আতঙ্কিত হয়ে লিকে তড়িঘড়ি করে গাড়িতে তোলে। ওদিকে অ্যাসিস্ট্যান্ট শেষ না দেখে ছাড়বে না। সে গাড়ির কাঁচ ভেঙে বসকে সোজা গুলি করার চেষ্টা করে। প্যানি তাকে টেনে ধরে বলে, থামো, আমাদের প্ল্যান ফ্লপ হয়ে গেছে, চলো এখান থেকে পালাই। কিন্তু অ্যাসিস্ট্যান্টের রূপ তখন পুরোপুরি বদলে গেছে। সে খিলখিল করে হেসে বলে, আরে রিল্যাক্স, আমার কাছে ব্যাকআপ প্ল্যানও আছে। আমি আগে থেকেই ওই গাড়ির নিচে টাইমার বোম ফিট করে রেখেছি। লেজার মিস হলে কি হবে, এক ক্লিকে সবকিছু ছাতু বানিয়ে দেব। প্যানে চিৎকার করে বলে, আরে পাগল নাকি, গাড়ির ভেতরে তো লি আছে, বাটনটা টিপিস না। কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্যানির কথায় কান দেয় না। সে সুইচ চাপতে গেলে প্যানি তার হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারে। অ্যাসিস্ট্যান্ট পাগলের মতো ঘাসের মধ্যে রিমোট খুঁজতে শুরু করে। এই সুযোগে প্যানি চটপট বসকে ফোন করে সাবধান করে দেয়, বস এক্ষুনি গাড়ি থেকে বের হন, ওটার নিচে একটা বোমা ফিট করা আছে। এ কথা শুনে বসের চোখ তো কপালে। ওদিকে অ্যাসিস্ট্যান্ট রিমোটটা খুঁজে পেয়ে যায়। প্যানি সাথে সাথে বন্দুক অ্যাসিস্ট্যান্টের মাথার দিকে তাক করে বলে, রিমোটটা ফেলে দে, নইলে এখনই খুলি উড়িয়ে দেব। অ্যাসিস্ট্যান্ট জিদ ধরে বলে, আমি তো আমাদের ভালোর জন্য এসব করছি। এই বলে সে রিমোটের বোতামটা চেপে দেয় আর সাথে সাথে গাড়িটা বিকট শব্দে ব্লাস্ট হয়ে যায়। প্যানিও আর দেরি না করে ডিরেক্ট অ্যাসিস্ট্যান্টকে শুট করে দেয়। তবে এখানে দেখা যায় প্যানি যখনই ফোন করে খবর দিয়েছিল, বস বুদ্ধি করে সবাইকে নিয়ে গাড়ি থেকে নেমে অন্য একটা গাড়ির আড়ালে লুকিয়ে পড়েছিল, ফলে তারা বেঁচে যায়। প্যানি বসকে ফোন করে বলে, বস আমি অ্যাসিস্ট্যান্টকে শেষ করে দিয়েছি, সেই গাড়িতে বোম ফিট করেছিল আর আপনাকে মারতে চেয়েছিল, আর লি তো আপনার জন্যই গুলি খেয়েছে। বস দেরি না করে গাড়িতে লিখে তুলে নেয় আর শহরের সেরা ডাক্তারকে ফোন করে নিজের বাড়িতে হাজির হতে বলে। ড্রাইভারকে করার নির্দেশ দিয়ে বলে, মিডিয়াতে ভুয়া খবর ছড়িয়ে দাও যে লি ব্লাস্টে মারা গেছে, আর তার জায়গায় একটা অচেনা লাশের ব্যবস্থা করো। পুরো দুনিয়াকে বিশ্বাস করাতে হবে লি আর বেঁচে নেই। আমি জেজেকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, কিন্তু সেও তো আসল বিশ্বাসঘাতক বের হলো। ও আর ওর গ্যাং যেন বিন্দুমাত্র টের না পায় যে লি এখনো বেঁচে আছে। তারা দ্রুত বসের বাড়িতে পৌঁছায় আর ডাক্তার লির ট্রিটমেন্ট শুরু করে। গুলিটা মাথার খুলি ফুটো না করে শুধু সাইড দিয়ে চামড়া ছিলে চলে গেছে, যার ফলে লি এই যাত্রায় বেঁচে যায়। সব ঝামেলা একটু শান্ত হলে বস প্যানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে
তোমার এতদিনের পুরনো অ্যাসিস্ট্যান্ট এত বড় ব্যাকস্ট্যাবার বের হবে। প্যানি বসের দিকে তাকিয়ে বলে, আমারও সত্যি বিশ্বাস হচ্ছে না। মনে হয় ও ওই গোপন ব্লুপ্রিন্টের লোভে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক তখনই ডাক্তার রুম থেকে বেরিয়ে এসে বলে, লি বেঁচে গেছে ঠিকই, তবে সে গভীর কোমায় চলে গেছে। সে কবে জ্ঞান ফিরে পাবে সেটা এখনই বলা অসম্ভব। অন্য এক দৃশ্যে জিনা আর জন টিভিতে ব্রেকিং নিউজ দেখে যে লি ও রশি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আর তারা দুজনেই মারা গেছে। এই খবর শুনে জিনা তো পুরো ভেঙে পড়ে, কিন্তু অন্যদিকে এই খবরটা শোনা মাত্রই জেজের তো খুশিতে নাচতে ইচ্ছে করে। সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, খবরটা কি 100% সত্যি? সেও বলে হ্যাঁ, দুজনেই শেষ। কিন্তু জেজের চালাক বডিগার্ড বলে না, যতক্ষণ না আমরা তার লাশ নিজের চোখে দেখছি ততক্ষণ কাউকে বিশ্বাস করা ঠিক হবে না। জেজের সাথে সাথে প্যানিকে ফোন করে চাপ দেয়, সত্যি কি লি মারা গেছে? তুমি কি ওর লাশ দেখেছ? প্যানিও মিথ্যা বানিয়ে বলে, হ্যাঁ, আমি নিজের চোখে লির পুরো লাশটা দেখে এসেছি। এই কথা শোনা মাত্রই জেজে আনন্দে হেসে উঠে বলে, ব্যাস, এখন আর লির ভূত আমাকে তাড়াবে না। যে আমাকে মারতে চেয়েছিল সে নিজে আজ শেষ, আমি জিতে গেছি। এদিকে জিনার মন কিছুতেই মানছিল না। সে পাগলের মতো শহরের প্রতিটা হাসপাতালে গিয়ে রোগীদের মুখ চেক করতে শুরু করে, কারণ তার মন বলছিল লি এখনো বেঁচে আছে। এন্ড্রু জিনার সাথে দেখা করতে এসে সান্ত্বনা দিয়ে বলে, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু প্লিজ এই সত্যিটা মেনে নাও যে লি আর নেই। নিজেকে আর কষ্ট দিও না। জিনা আর নিজেকে সামলাতে না পেরে ইমোশনাল হয়ে এন্ড্রুর কাঁধে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে। দূর থেকে যে এই দৃশ্য দেখে মনে মনে হাসছিল ঠিকই, কিন্তু এন্ড্রুর উপর সে প্রচন্ড রেগে গিয়েছিল, কারণ এন্ড্রু তার কথা মতো না চলে জিনার পেছনে ঘুরঘুর করছিল। অন্যদিকে অফিসে নাথানের বাদরামও থামছিলই না। সে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কর্মচারীদের উপর অকারণে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। চেয়ারম্যান এসব দেখে মোজোকে ডেকে বলে, আমি ভেবেছিলাম ম্যানেজমেন্টে পাঠালে নাথান হয়তো কিছুটা শুধরাবে, কিন্তু ও সেখানেও নিজের ফালতু স্বভাব দেখাচ্ছে। মোজো, তুমি ওকে দিয়ে শক্ত হাতে কাজ করাও, প্রয়োজনে বকা দাও, মারো কিংবা টাইট দাও, যেভাবে হোক ওকে কাজের মানুষ বানিয়ে আমার সামনে এনো। মোজো তখন নাথানের কাছে গিয়ে বলে, তোমাকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হেড পদ থেকে বের করে দেওয়া হয়েছে, এখন তুমি শুধুমাত্র একজন সাধারণ লেবার। নাথান হাঁ করে তাকিয়ে থাকলে মোজো তাকে টেনে একটা নোংরা স্টোররুমে নিয়ে যায়। নাথানের কিছুই করার ছিল না, কারণ বাবার সামনে নিজেকে প্রমাণ করতেই হবে। মোজো নাথানের হাতে ঝাড়ু ধরিয়ে দিয়ে বলে, এই পুরো স্টোররুম পরিষ্কার করবে, শুনতে পেয়েছ? নাথান ভেতরে ভেতরে মোজোর উপর রাগে কিরমির করলেও বাধ্য হয়ে ঝাড়ু দিতে শুরু করে। ফ্রেডি ফর্মুলাটা ক্র্যাক করতে যেতে তো একেবারে দারুণ খুশি। সে তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, নতুন কোনো কোম্পানি খোলার প্ল্যান করছো নাকি? যে হাসি মুখে জানায়, হ্যাঁ, খুব তাড়াতাড়ি একটা মিটিং ডেকে এই নতুন ফর্মুলা সবার সামনে নিয়ে আসবো। সেও এই কথাটা বিশ্বাস করে ওখান থেকে চলে যায়, কিন্তু সে বের হতেই যে মুখ টিপে হেসে মনে মনে বলে, আমার সাথে টক্কর দিয়ে যে কি ভুলটা করলে সেটা তুমি খুব তাড়াতাড়ি দেখতে পাবে। অন্যদিকে নাথান রাগের মাথায় মোজোকে বকা দিতে গেলে মোজো চোখ মেলে জিজ্ঞেস করে, কি ব্যাপার? নাথান বানিয়ে বলে, না মানে তোমার চেয়ারে ধুলো ছিল তাই মুছতে এসেছি। মোজো তখন স্টোররুমের তাকগুলো হাত দিয়ে ধুলো মেখে বলে, এখানে এখনো কত ধুলো, আবার ভালো করে পরিষ্কার করো। নাথান দাঁতের দাঁত চেপে মনে মনে বলে, দাঁড়া মোজো, আমার সময় আসুক, তোর একদিন কি আমার একদিন। ঠিক তখনই নাথানের ফোনে জেজের কল আসে। জেজের কল দেখে নাথানের মুখ খুশিতে চকচক করছিল। সে ভাবে অবশ্যই জেজে আমাকে সে গোপন ব্লুপ্রিন্টটা দেওয়ার জন্য ডাকছে। এই ভেবে সব কাজ ফেলে সে জেজের সাথে দেখা করতে চলে যায়। জেজের সাথে দেখা করতে সে নাথানের সামনে একটা চুক্তিপত্র বাড়িয়ে দেয়। সেখানে স্পষ্ট লেখা ছিল, জেজের নতুন ভ্যাকসিনের কোম্পানিতে এন্ট্রির বদলে নাথান হবে মূল পার্টনার। নাথান মনে মনে ভাবে, মামা নীল চাপ দিয়েছিল বলি হয়তো জেজে এটা করতে বাধ্য হয়েছে। জেজে বলে, তোমার উপরে আমার চরম রাগ থাকলেও আমার কাছে অন্য কোনো উপায় নেই। শেয়ার হোল্ডারদের মিটিংয়ে তোমাকে পার্টনার হিসেবে ঘোষণা করব, তুমি থেকো। নাথান খুশিতে গদগদ হয়ে এই সুখবর তার মাকে জানিয়ে দেয়। অন্যদিকে এন্ড্রু চেয়ারম্যানকে এসে বলে, জেজে সে গোপন ব্লুপ্রিন্টটা পেয়ে গেছে। সে নিজের নামে ভ্যাকসিনের পেমেন্ট নেবে আর আমাকে তার কোম্পানিতে পার্টনার করবে। খবরটি শুনে সবাই চমকে উঠলে এন্ড্রু চটপট চেয়ারম্যানকে বুঝিয়ে বলে, বাবা, আবেগ দিয়ে ব্যবসা হয় না, যে যাই করে থাকুক, আমাদের লাভের কথা ভাবতে হবে।
আমি পার্টনার হলে ডোডো গ্রুপ আরো অনেক দূরে যাবে। চেয়ারম্যান জিজ্ঞেস করে, তোমার সত্যি ভরসা আছে যে তোমাকে পার্টনার করবে? এন্ড্রু বেশ আত্মবিশ্বাসী হয়ে বলে, আমার ওর উপরে পুরো বিশ্বাস আছে। চেয়ারম্যানও এতে খুশি হয়ে যায়। এরপর চেয়ারম্যান মোজোকে ডেকে জিজ্ঞেস করে, আমার বড় ছেলে নাথান অফিসে কেমন কাজ করছে? মোজো জবাব দেয়, আমি ওকে ডিমোট করে সাধারণ কর্মচারী পদে নামিয়ে দিয়েছি। চেয়ারম্যান অবাক হয়ে বলে, তুমি এমন কেন করলে? মোজো মনে করিয়ে দেয়, স্যার আপনি তো আমাকে বলেছিলেন ওর সাথে যা খুশি করতে। চেয়ারম্যান মাথা চেপে ধরে বলে, হ্যাঁ মনে পড়েছে, ইদানিং কি যে হচ্ছে সবকিছু ভুলে যাচ্ছি। ঠিক আছে, ওকে দিয়ে ভালো করে খাটুনি করাও। চেয়ারম্যান চলে গেলে মোজো চিন্তায় পড়ে যায়, চেয়ারম্যান এত অল্প সময় নিজের বলা কথাগুলো কিভাবে ভুলে যাচ্ছেন। পরের দিন কোম্পানির বড় শেয়ার হোল্ডার মিটিং চলাকালীন সেখানে মামা নীল এসে হাজির হন। চেয়ারম্যান তাকে দেখে কড়া গলায় জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? নাথানের মা সামনে এসে বলে, আমি আমার শেয়ারের অংশ আমার ভাইকে দিয়ে দিয়েছি, ও এখন অফিসিয়াল মেম্বার। চেয়ারম্যান তাচ্ছিল্য করে বলে, বেশ, ভাই বোন মিলে একদল হয়েছে, দেখা যাক কতদিন টিকতে পারে। মিটিংয়ে ঢোকার আগে চেয়ারম্যান আবার এন্ড্রুকে জিজ্ঞেস করে, যে তোমাকে পার্টনার করেছে তো? এন্ড্রু হেসে বলে, চিন্তা করবেন না বাবা, ও আমাকেই সাইন করাবে। মিটিং শুরু হতে চেয়ারম্যান ঘোষণা করেন, আমরা নতুন একটা বিশ্বমানের কোম্পানির সাথে চুক্তি করতে যাচ্ছি। ঠিক তখনই যে ভেতরে ঢুকে বলে, আমরা ভ্যাকসিনের সিক্রেট ফর্মুলা পেয়ে গেছি। আমার নতুন কোম্পানিতে ডোডো গ্রুপের প্রতিনিধি হিসেবে যাকে পার্টনার করা হচ্ছে সে হলো নাথান। কথাটা শোনা মাত্র এন্ড্রুর মাথায় যেন বাজ ভেঙে পড়ে। এত কষ্ট করলো সে, আর যে লাথি মেরে সব তুলে দিল নাথানের হাতে। নাথান খুশিতে নাচতে নাচতে কন্ট্রাক্টে সই করতে যাবে, ঠিক তখনই চেয়ারম্যান হঠাৎ জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যান। দ্রুত চেয়ারম্যানকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নাথান ও তার মা এন্ড্রুকে জানায় তাই বলে অপমান করে। চেয়ারম্যানের স্ত্রী সিকিউরিটি গার্ডকে ডেকে নির্দেশ দেয়, এখন থেকে চেয়ারম্যানের সব দায়িত্ব আমার। এই ছেলেকে ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দাও। বডিগার্ডরা এন্ড্রুকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। অপমানিত এন্ড্রু ঘরে ফিরে পাগলের মতো ড্রিঙ্কস করতে শুরু করে আর বাবার সাথে কাটানো সুন্দর দিনগুলোর কথা মনে করে কাঁদতে থাকে। সে আক্ষেপ করে ভাবে, বাবা ছাড়া দুনিয়াটা কতটাই না বিষাক্ত। পরের দিন চেয়ারম্যানের ওয়াইফ অফিসে আসে। নিজের ক্ষমতার দাপট দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায়। সে নাথানকে ডেকে বলে, যে কোনো উপায় পুরো কোম্পানিটা আমার নামে করে নিতে হবে, ততদিন তুমি যেভাবে পারো আনন্দ করো। নাথানের তো মোজোর উপরে চরম রাগ জমেছিল, কারণ মোজো তাকে দিয়ে স্টোররুম পরিষ্কার করিয়েছে। তাই প্রতিশোধ নিতে নাথান মিটিং ডেকে মোজোর উপরে কোম্পানির টাকা চুরি করার ভুয়া অভিযোগ আনে। কিছু জাল কাগজপত্র বানিয়ে সে মোজোকে অপদস্থ করে এক নিমেষের চাকরি থেকে বের করে দেয়। আর এভাবে ক্ষমতার লোভে পুরো কোম্পানিটি একটি নোংরা চক্রান্তের আখড়ায় পরিণত হয়। মোজোর শত প্রতিবাদ সত্ত্বেও নাথান কোনো কথা না শুনে তাকে চরমভাবে অপমান করে চাকরি থেকে বের করে দেয়। এতগুলো বছর ধরে যে কোম্পানিকে পরিবার ভেবে আগলে রেখেছিল, সেখান থেকে এভাবে তাড়িয়ে দেয় মোজো ভীষণ কষ্ট পায়। সে মনে মনে নাথানের উপরে কঠিন প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। অন্যদিকে বসের নির্দেশে লিকে গোপন চিকিৎসায় চীনে নিয়ে যাওয়া হয়। মাসের পর মাস পার হয়ে গেল, লির কোনো হুঁশ ফেরে না। রশিদ দিনরাত এক করে লির সেবা করতে শুরু করে। বসেরও চিন্তার শেষ ছিল না, কারণ সে লিকে নিজের উত্তরসূরি হিসেবে কল্পনা করতে শুরু করেছিল। দৃশ্য পরিবর্তন হয়ে দেখা যায় এন্ড্রু এক বারে বসে মদ খাচ্ছিল। ঠিক তখনই যে সেখানে এসে খোঁচা মেরে বলে, আমার উপর খুব রাগ হচ্ছে তাই তো? তোমার সাথে চুক্তি না করে আমি নাথানকে পার্টনার বানিয়েছি, কিন্তু কি করব বলো? তুমি কাজের দিকে মন না দিয়ে জিনের পেছনেই পড়ে আছো। আর ব্যবসায় তো কোনো আবেগ চলে না, এখানে টাকা আর ক্ষমতাই শেষ কথা। তবে এখনো সুযোগ আছে। জিনের মায়া ত্যাগ করে আমার হাতে হাত মেলালে তোমাকে একটা সেরা পজিশন দেব। এন্ড্রু স্পষ্ট জানিয়ে দেয়, তোমার কাছ থেকে আমার কিছু পাওয়ার নেই। যে তখন নতুন ফাঁদ পেতে বলে, ঠিক 1 বছর পর নাথানের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। তুমি যদি জিনাকে পুরোপুরি ছেড়ে দাও, তবে সেই চুক্তিটা আমি তোমার সাথে করতে চাই। কথাটা শুনে এন্ড্রু কিছুটা চিন্তায় পড়ে। এরপর সে জিনার খোঁজে যায়। জিনা তখনও বিশ্বাস করে লি এখনো বেঁচে আছে। সে লির ছবি আঁকা নিখোঁজ বিজ্ঞপ্তির পোস্টার রাস্তায় রাস্তায় মানুষের হাতে পৌঁছে দিচ্ছিল। জিনা এন্ড্রুকে দেখে বিরক্ত হয়ে বলে, তোমাকে কতবার বলেছি আমার সামনে আসবে না। এন্ড্রু একটা অদ্ভুত হাসি দিয়ে বলে, আমিও তো ঠিক এটাই বলতে এসেছিলাম। আজ থেকে তুমি কখনো আমার সামনে আসবে না, আর আমিও তোমার রাস্তায় কোনোদিন পা দেব না। এই বলে সে সেখান থেকে চলে যায়।
বোঝা যায় ক্ষমতার লোভে সে জেজের সেই শর্তটা মেনে নিয়েছে। ওদিকে জেজে বডিগার্ডকে নিয়ে এন্ড্রুর ফোনের জন্য অপেক্ষা করছিল। বডিগার্ড জিজ্ঞেস করে, তোমার এখনো এন্ড্রুর উপরে বিশ্বাস আছে? জেজে বলে, কি করব, নাথান তো একটা বিষাক্ত সাপ, কখন পেছন থেকে ছোবল মারবে তার কোনো গ্যারান্টি নেই। তার চেয়ে এন্ড্রুকে কোনো মতে কন্ট্রোল করে রাখা অত্যন্ত সহজ। ঠিক তখনই এন্ড্রুর কল আসে। এরপর তারা দেখা করে। এন্ড্রু বলে, ঠিক আছে, 1 বছর পর নাথানের চুক্তি শেষ হলেই আপনি আমার সাথে ডিলে সাইন করবেন। জেজে বলে, হ্যাঁ, আর ওই ডিল হবে 3 বছরের জন্য, যার মাধ্যমে তুমি কোম্পানির ভাইস চেয়ারম্যান পজিশন পেয়ে যাবে। কিন্তু এন্ড্রু এক পা এগিয়ে দাবি করে, না, 3 বছর নয়, 10 বছরের চুক্তি চাই। রাজি থাকলে বলুন, নইলে আমি সোজা আমেরিকায় চলে যাব। ওদিকে সময় বয়ে যায়। লি এখনো কোমাতেই পড়ে আছে। জিনা জেজের উপরে আইনি বদলা নেওয়ার জন্য জনের সাহায্যে দিনরাত এক করে ল পড়া শুরু করে। অন্যদিকে একদিন রশি বসকে জিজ্ঞেস করে, লির জ্ঞান ফিরলে কি আপনি ওকে নিজের ডান হাত বানাবেন? বস মুচকি এসে বলে, আমার অনেক বয়স হয়েছে রশি, তাই ডান হাত দিয়ে আমি আর কি করব? লির জ্ঞান ফিরলে আমি ওকে এই পুরো সংগঠনের আসল লিডার বানিয়ে দেব। বসের মুখের এই কথায় রশি পুরো চমকে ওঠে। এরপর গল্প চলে যায় 1 বছর পরের দৃশ্যে। 1 বছর পর এন্ড্রুকে রাজকীয় পোশাকে দেখা যায়। তার নতুন অ্যাসিস্ট্যান্ট এসে বলে, চলুন মিস্টার সিও, মিটিংয়ের সময় হয়ে গেছে। এখন এন্ড্রু কোম্পানির সার্বিক উন্নয়নের জন্য নতুন নতুন প্ল্যান বানাচ্ছে। অন্যদিকে জিনার পড়াশোনাও শেষ। সে জনের সাথে মিলে একটা নিজস্ব ল ফার্ম খুলেছে। জিনা জনকে বলে, আজ লি থাকলে এসব দেখে কতটাই না খুশি হতো, কিন্তু লি এখনো সে আগের মতোই বেডে অবচেতন অবস্থায় পড়ে আছে। রশি প্রতিদিনের মতো লির মুখ মুছে চলে যেতে যাবে, ঠিক তখনই ঘরের নীরবতা ভেঙে লির কণ্ঠ ভেসে আসে, পর্দাটা টেনে দাও না, চোখে বড্ড আলো লাগছে। রশি চমকে পেছনে ফিরে তাকায়, দেখে লি সত্যি সত্যি চোখ মেলে তাকিয়ে আছে। আর ঠিক এই মুহূর্তে পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। অসুস্থতার কারণে ভয়েসটা একটু খারাপ হয়ে গিয়েছে, তাই সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।